শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরের ইটখোলা সহ বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজের সময়সূচি। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ সকাল 9টায়। হাইলাকান্দিতে রান্নার গ্যাস সংকটের সুযোগে কালোবাজারির অভিযোগ, কড়া পদক্ষেপ দাবি আসুর। তৃণমূল স্তরের কর্মীর টিকিটে উৎসবমুখর শ্রীভূমি জেলা সদর। উত্তর করিমগঞ্জে বিজেপির প্রার্থী সুব্রত। জুবিন গড় কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত, প্রতিদিন শুনানির নির্দেশ গৌহাটি হাইকোর্টের। সুনাই কংগ্রেসে ভাঙ্গন অব্যাহত, টিকিট বঞ্চিতরা ভিড়ছেন অগপ বিজেপিতে। বিকশিত দোলাইগুড়াই আমাদের লক্ষ্য, বললেন অমিয়কান্তি দাস। আলগাপুর কাটলিজোড়ায় জাকির বনাম জুবাইর। স্লগ ওভারে সুইচড অফ প্রাক্তন বিধায়ক রাহুল রায়। এবং সর্বশেষ খবরটি হলো বিজেপিকে হারিয়ে ফের বিজেপিতেই ফিরব, হুমকি নির্দল নিহারের। গুরু শিষ্য সংঘাত দোলাইয়ে। এবারে শুনুন বিস্তারিত খবর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আজ ঈদ উল ফিতর পালিত হয়। স্বাভাবিকভাবেই ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ঈদ পালন করবেন। ঈদ উপলক্ষে শিলচর শহরের প্রধান ঈদগাহ ইটখোলা ঈদগাহ সহ শহরতলির সকল ঈদগাহে ঈদের নামাজের জোরদার প্রস্তুতি চলছে। ইটখোলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ঈদের নামাজ পড়াবেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম ও খতিব মাওলানা সাব্বির আহমেদ লস্কর। শিলচর কলেজ রোডের ফেসাইমিয়া ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টা 30 মিনিটে। ফেসাইমিয়া ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন মাওলানা মকবুল হোসেন। মেহেরপুর ঈদগাহে সকাল 8টা 30 মিনিটে ঈদের নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুল ওয়াহিদ। এদিকে জেলার অন্যান্য এলাকায়ও ঈদগাহ ও মসজিদগুলিতে ঈদের নামাজের প্রস্তুতি চলছে। সোনামারীঘাট নুরুল হক চৌধুরী ঈদগাহে নামাজ শুরু হবে সকাল 8:30টায়। নামাজ পড়াবেন মাওলানা শাহিদ আহমেদ লস্কর। দনেহরিতে সকাল 9টায় নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পাঠ করবেন মুফতি মোহাম্মদ উল্লাহ বড়বুইয়া। পূর্ব সোনাই কচুদরম বাজার ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 8টায়। নামাজ পড়াবেন মুফতি সুহরাব হোসেন কাসেমি। পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহে সকাল 9টায় নামাজ পড়াবেন মৌলানা জাবির হোসেন। শিলডুবি তিমুকি মোহাম্মদিয়া ঈদগাহে সকাল 8:30টায় নামাজ শুরু হবে। নামাজ পড়াবেন মুফতি আসাবউদ্দিন। বেরেঙ্গা ঈদগাহে সকাল 8:30টায় নামাজ পড়াবেন মৌলানা ইমদাদুর রহমান। বাম ঈদগাহ বাগাবাজারে সকাল 9টায় নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পড়াবেন মৌলানা আব্দুল হোসেন লস্কর। দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহে ঈদের নামাজ সকাল 8:30টায় শুরু হবে। নামাজ পাঠ করাবেন মৌলানা আসহাবউদ্দিন। পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ সকাল 9টায়। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে প্রতি বছরের মতো এবারও নান্দনিক সাজে সেজে উঠেছে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঈদগাহ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে উৎসবের আনন্দঘন আবহ। ঈদের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে ঈদগাহের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুসজ্জিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল 9টায় করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন আল ফুরকান একাডেমির ডিরেক্টর ও প্রিন্সিপাল এবং আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরাবিয়ার মুহাদ্দিস মুফতি মাহবুবুল আলম বড়বুইয়া। ঈদের দিন ভোর থেকেই শুরু হবে বিভিন্ন কর্মসূচি। সকাল 6:30 থেকে কচি কাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারে আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 20,000-এরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা পূর্বের সব রেকর্ড অতিক্রম করতে পারে। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে জানান, ঈদ আনন্দের উৎসব, তাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই ঈদের খুশিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তী খবরটি হলো বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে কংগ্রেসে ভাঙ্গন অব্যাহত। কংগ্রেস টিকিট বঞ্চিতরা দলবল নিয়ে অগপ এবং বিজেপিতে যোগদান করেছেন। বিশেষ করে সোনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ত্যাগের হিড়িক পড়েছে। সোনার বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়া জার্সি বদল করে অগপর নৌকায় ওঠার পর তার হাত ধরে যাকে যাকে কংগ্রেস কর্মকর্তা সহ দলীয় কর্মীরা অগপ দলে যোগ দিচ্ছেন। কংগ্রেস টিকিট বঞ্চিত বন বিভাগের প্রাক্তন ডিএফও মুজিবুর রহমান চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ময়না মিয়া চৌধুরী,
সিংহের বনজীবীর প্রাক্তন সভাপতি ডেমা খান সহ অনেকেই সাজুর হাত ধরে অগপথে যোগ দিয়েছেন। কংগ্রেস ছেড়ে তারা বলেন কংগ্রেস বিরোধী নন, কিন্তু বর্তমান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর বিরোধী। অন্যদিকে অনেক কংগ্রেস নেতা বিজেপিতেও যোগদান দিয়েছেন। গৌহাটি উচ্চ আদালতের আইনজীবী জালালউদ্দিন নূর বিজেপিতে যোগ দিয়েছেন। জেলা বিজেপি কার্যালয়ে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা ও জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর। দলে যোগদানের পর তাকে জেলা সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি পদে মনোনীত করা হয়। পরবর্তী খবরটি হলো আলগাপুর কাটলিজোড়া আসনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা আসন্ন নির্বাচনে এই কেন্দ্রকে অন্যতম হটস্পট হিসেবে তুলে ধরছে। ডিলিমিটেশনে আসন পুনর্নির্ধারণের পর হাইলাকান্দি জেলার একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত আসন হওয়ায় আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের রাজনৈতিক লড়াই বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে জেলা নির্বাচন দফতরের অধীন রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে মোট 38 জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসন থেকে 23টি এবং হাইলাকান্দি আসন থেকে 15টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। এই সংখ্যাই প্রমাণ করছে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত প্রার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন বিধায়ক সুজামউদ্দিন লস্কর, এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর এবং প্রাক্তন বিধায়ক রাহুল রায়। ফলে এই আসনে প্রার্থী তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে হাইলাকান্দির বর্তমান বিধায়ক জাকির হোসেন লস্কর সম্প্রতি অগপতনে যোগ নিয়ে আলগাপুর কাটলিজোড়া আসন থেকে দলীয় টিকিট নিশ্চিত করেছেন। রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে হাইলাকান্দির বর্তমান বিধায়ক জাকির হোসেন লস্কর সম্প্রতি অগপতনে যোগ দিয়ে আলগাপুর কাটলিজোড়া আসন থেকে দলীয় টিকিট নিশ্চিত করেছেন। এতে তার প্রতিদ্বন্দ্বী বিধায়ক নিজামুদ্দিন এবং সুজামউদ্দিন লস্কর পিছিয়ে পড়েছেন, যারাও একই আসনে অগপর টিকিটের প্রত্যাশী ছিলেন। অন্যদিকে কংগ্রেস শিবিরেও টিকিট বন্টনকে কেন্দ্র করে দেখা দিয়েছে অসন্তোষ। শেষ পর্যন্ত জুবাইর এনাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হলেও তাকে ঘিরে বিতর্ক থামেনি। তিনি বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও দিলওয়ার হোসেন লস্করের মতো শক্তিশালী দাবিদারদের পেছনে ফেলে টিকিট পেয়েছেন। প্রার্থী ঘোষণার ঠিক আগে স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ রাজীব ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে জুবাইর এনামের কুশপুতুল দাহ করেন। তাদের অভিযোগ তিনি বহিরাগত এবং হাইলাকান্দির স্থানীয় সমস্যার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সংযোগ নেই। প্রার্থী বাছাই থেকে শুরু করে দলবদল এবং অভ্যন্তরীণ অসন্তোষ সব কিছু মিলিয়ে আলগাপুর কাটলিজোড়া আসন এবার রাজ্যের অন্যতম রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও উত্তপ্ত কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে প্রতিটি পদক্ষেপই এখন নজর কাটছে রাজনৈতিক মহলের। পরবর্তী খবরটি হলো স্লগ ওভারে ফের খুঁজে পাওয়া যাচ্ছে না রাহুল রায়কে। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস দল তাদের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে। এই তালিকায় হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিজোড়া আসনের কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হলেও হাইলাকান্দি নিয়ে এখনও ঘোষণা বাকি। প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচনে প্রতিযোগিতা করা নিয়ে এখনও কংগ্রেস দল রাহুল রায় সম্পর্কে আশাবাদী। তবে বিজেপি তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে ডক্টর মিলন দাসকে হাইলাকান্দি আসনে টিকিট দিয়েছে। মিলন যুবনেতা হওয়ার পাশাপাশি হাইলাকান্দির রাজনীতিতে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এমন অবস্থায় রাহুল মিলনের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নামার আগে পুনরায় ডিফেন্সিভ মুডে চলে গেছেন বলে একটি মহল অনুমান করছে। তাই কংগ্রেস দল অন্য প্রত্যেকটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করলেও এখন পর্যন্ত হাইলাকান্দি আসন নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। এদিকে মিলনের সমর্থকরা দাবি করছেন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করার পর রাহুল রায় মোবাইল ফোন অফ করে আন্ডারগ্রাউন্ড হয়ে পড়েছেন। নিশ্চিত হার এড়াতে নির্বাচনে প্রতিযোগিতা করা থেকে বিরত থাকতে চাইছেন রাহুল। এই পরিস্থিতিতে কংগ্রেসের দেরি করে প্রার্থী ঘোষণা করাকে অনেকেই কৌশলগত ভুল হিসেবে দেখছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে প্রতিদ্বন্দ্বীর শক্ত অবস্থান বিবেচনা করেই কংগ্রেস নেতৃত্ব এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। সব মিলিয়ে হাইলাকান্দি আসনে প্রার্থী ঘোষণা নিয়ে কংগ্রেসের দোলাচল আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী খবরটি হলো বিজেপিকে হারিয়ে ফের বিজেপিতেই ফিরব, হুমকি নির্দল নিহারের। গুরু শিষ্য সংঘাত দোলাইয়ে মাত্র 15 মাসে
আগা পাঁচতলা পাল্টে গেল দোলাইয়ের গেরুয়া শিবিরের সমীকরণ, পাল্টে গেলেন প্রার্থী, পাল্টে গেলেন বিদ্রোহী, পাল্টে গেল গুরু শিষ্যের রসায়ন। এতটাই পাল্টে গেল যে বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার 2 ঘন্টার মধ্যে বিজেপি থেকে ইস্তফা দিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস এবং দিলীপ শইকিয়াকে ইস্তফা পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করলেন এবার নির্দল হিসেবে দোলাইয়ের মাঠে নামবেন। এখানেই শেষ নয়, নিহার বলেছেন নির্দল হিসেবে বুটে দাঁড়িয়ে বিজেপিরই বুটে জিতবেন এবং আবার বিজেপিতেই যোগ দেবেন। তবে এর চেয়ে বড় খবর, শান্তশিষ্ট নিহার রঞ্জন এদিন সরাসরি তার গুরু পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ তুলেছেন। নিহার বলেছেন ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে তাল মেলাতে পারেননি বলেই গুরুর রুষে পড়েছেন তিনি। এদিকে গুয়াহাটিতে হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য নিহারের পদত্যাগ বা নির্দল প্রতিদ্বন্দ্বিতার হুমকিকে কোনো আমলই দেননি, বরং মুখ্যমন্ত্রী বলেছেন উপনির্বাচনেই অমিয় কান্তি দাসের টিকিট পাওয়ার কথা ছিল, কোনো একটি কারণে তার সেবার হয়ে ওঠেনি। তবে অমিয় কান্তি দীর্ঘদিনের আরএসএসের স্বয়ংসেবক, বিজেপির বহু পুরনো কর্মী। তবে নিহার রঞ্জন স্পষ্ট ভাষাতেই বলেছেন মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও লাভ হবে না, তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেনই, এমনকি মনোনয়ন জমা দেওয়ার জন্য পঞ্জিকাও দেখে নিয়েছেন। 30 মার্চ ভালো দিন, তিনি সেদিনই নির্দল হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেবেন। 24শে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যখন বিধানসভা থেকে লোকসভায় যান, ফাঁকা হয়ে দোলাইয়ের আসন, সেই উপনির্বাচনে মূলত পরিমল বাবুর সুপারিশেই বিজেপির টিকিট পেয়েছিলেন নিহার। আর নাম কাটা পড়ে অমিয়র, এ নিয়ে জল কম গোড়ায়নি। পরিমলকে শিক্ষা দিতে নির্দল হিসেবে মাঠে নেমে পড়েছিলেন অমিয়। এরপর তাকে জয়ন্তমল্ল বড়ুয়া, কৌশিক রায় বুঝিয়ে সুঝিয়ে মনোনয়ন প্রত্যাহার করান। কিন্তু রাজনীতি বুড়ো বেলায় মাত্র 1 বছর 3 মাসের মাথায় এখন পাল্টে গেল চিত্র। 24শে অমিয় যেখানে ছিলেন, আজ সেখানে নিহার। সংবাদ মাধ্যমকে নিহার বলেছেন 24শে পরিমল বাবুই আমাকে টিকিট পাইয়ে দিয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই, তিনি আমার রাজনৈতিক গুরুও বটে। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকেই লক্ষ্য করছি তিনি দোলাইয়ের রাজনৈতিক লাগামটা নিজের হাতে রাখতে চাইছিলেন। আমায় উপেক্ষা করেই অনেক কিছু করেছেন। সরাসরি না বললেও পরিমল রীতিমতো রাজনৈতিক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন নিজের দোলাইয়ে, এমনটাই ইঙ্গিত দেন নিহার। সঙ্গে বলেন উপনির্বাচনে জেতার মাত্র 15 দিনের মধ্যেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। উনি আমাকে এবার টিকিট পেতে দেননি, দিল্লি গিয়ে অমিয় কান্তির হয়ে সওয়াল করেছেন, এমনকি এটাও বলেছেন যে নিহার টিকিট পেলে তিনি ইস্তফা দিয়ে দেবেন। পরিমলবাবু দলের একজন সিনিয়র লিডার, তাকে গুরুত্ব দিতে গিয়েই আমার নাম কাটা পড়েছে। নিহার অভিযোগ করেন দোলাইয়ে তাকে বহিরাগত হিসেবে দেখানোর জন্য নিজে লোক উজাড় করে মিছিল করিয়েছেন পরিমলবাবু। এখানেই থেমে থাকেননি তিনি। সাংসদ পরিমলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেন প্রাক্তন বিধায়ক। দাবি করেন একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন চেয়ারম্যান থাকবেন, অথচ নিয়ম ভেঙে সবগুলি মডেল অঙ্গনওয়াড়ির জন্য তিনি একজনই চেয়ারম্যান নিয়োগ দেন। তিনি বিধায়ক হওয়ার পর এসব বন্ধ করে দিয়েছিলেন এবং সেই থেকেই পরিমলবাবুর সঙ্গে তার শীতল যুদ্ধ শুরু হয়ে যায়। আরও বিস্ফোরক অভিযোগ তুলে নিহার বলেন, এক ঠিকাদার আমাকে জানিয়েছে 34টি পিএইচির কাজ পেয়েছেন একাই। সরকারি কাজে এসব অনিয়ম তিনি মানতে পারেননি এবং এর জন্যই তাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। ইস্তফাপত্রে নিহার লিখেছেন দোলাইয়ে তিনি যে কাজ করেছেন তার স্বীকৃতি দেয়নি দল, ফলে তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।